আসসালামু আলাইকুম সবাইকে। আমরা সর্বোচ্চ 5 মিনিট আমরা অপেক্ষা করবো। স্যার যদি আসে তাহলে আমরা স্যারকে ক্লাস শুরু করার জন্য অনুরোধ করবো, যেন আমরা অন টাইমে ক্লাসগুলো শেষ করতে পারি আর কি, সময় মতো।
ইয়া গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ স্যার ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আমরা গতদিন চ্যাপ্টার 1টা পড়েছিলাম। নাও উই উইল স্টার্ট চ্যাপ্টার 2। আমার স্ক্রিনটা আমি একটু দেখাই। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, দিস ইজ দ্য things of chapter 2, accounting equation. I'm sure that you have heard a lot about this accounting equation. Asset equal to capital plus liability. Capital কে ইকুইটিও বলা হয়। সো অ্যাসেট ইকুয়াল টু ইকুইটি প্লাস লাইবিলিটি। এখন এই ইকুয়েশনটা থেকে আপনাদের কি মনে হয় যে হাউ টু ইন্টারপ্রিট দিস? How to interpret this accounting equation asset equal to capital plus liabilities? কে বলবেন? প্রথমে আপনাদের কাছ থেকে আইডিয়াটা শুনি। স্যার, ক্যাপিটাল এবং হচ্ছে মানে মূলধন এবং হচ্ছে দায়বদ্ধতা বা হচ্ছে ওটা সমান, অ্যাসেট সমান সমান হচ্ছে মূলধন এবং হচ্ছে লাইবিলিটি। ওকে, এটা তো আসলে আপনি আহ, বাংলায় ট্রান্সলেট করলেন। জিএতে আসার পর আমার 5 কেজি হবে, 5 কেজি না, 6 ট্রান্সলেট কেজি করলেন। আমি আচ্ছা এটা স্যার। কনসেপচুয়ালি এটা বুঝতে চাচ্ছি যে আসলে এই ইকুয়েশনটা বলতে আমরা কি বোঝাই। ক্লাসের আর কেউ? শেয়ার করব। ইয়েস, হ্যালো স্যার। মারুফ প্লিজ। হ্যাঁ, জি স্যার। স্যার, দুতরফা দাখিলা পদ্ধতির যে বিষয়টা এখানে হচ্ছে আপনার ডেবিট এবং ক্রেডিট, টোটাল ডেবিট এবং টোটাল ক্রেডিট হচ্ছে সমান থাকবে। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে হুম এক্ষেত্রে অ্যাসেট হইতেছে আমাদের ডেবিট, আর ক্যাপিটাল এবং লায়াবিলিটি এই দুইটা হইতেছে আমাদের ব্যবসায়ের জন্য এক ধরনের দায়। ক্যাপিটালও হুম। আন্তঃদায় বলেন, আর লাইবিলিটি বলতে এখানে বহির্দায়, মানে আলটিমেটলি এগুলো এই দুইটা হইতেছে দায়। অ্যাসেট হইতেছে সম্পদ যেটা ডেবিট কে রিপ্রেজেন্ট করে, আর ক্যাপিটাল এবং লাইবিলিটিটা হইতেছে আমাদের দায় যেটা ক্রেডিট কে ইয়া করে, প্রতিনিধিত্ব করে। আমি কি স্যার ঠিক? ওকে, আই হ্যাভ heard your answer. নাও আর কেউ শেয়ার করবেন আপনি কি বুঝেন স্যার। জি স্যার, থ্রু? হ্যালো ইয়েস স্যার। প্লিজ, ইয়েস প্লিজ। স্যার এটা স্যার হয়েছে স্যার, মালিকের হয়েছে, মালিকের যে একটা পাওনা থাকে আর হয়েছে তৃতীয় পক্ষের দায়গুলা, এটা সম্মানিত রূপটা হয়েছে অ্যাসেট। হুম, আর আর কেউ? স্যার, আমরা অ্যাকাউন্টিংটা সাধারণত দ্বৈত সত্তার উপরে নির্ভর করে, ভিত্তি করে আমরা অ্যাকাউন্টিং এর লেনদেন গুলা রেকর্ড করে থাকি। তো আমরা যে কোনো কিছু রেকর্ড করি না কেন, এখানে কিন্তু দুই দিকে অ্যাসেট আর ওইদিকে হচ্ছে লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি সবসময় ইকুয়াল হবে স্যার, আমরা যা হুম কিছুই রেকর্ড করি না কেন কিংবা লেনদেন করি না কেন, হুম। দ্বৈত সত্তার নীতি অনুযায়ী। আচ্ছা, আর কেউ? ওকে,
আপনারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জন এটাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করছেন। থ্যাংক ইউ ফর দিস। এবার আমি টু দা পয়েন্টে কথাটা বলি। যে কোনো সম্পদ অর্জন করা যায় দুইটা মাধ্যমে। এক, হয় নিজের টাকা, না হয় পরের টাকা। নিজের টাকায় যদি অর্জন করতে হয় সম্পদ, সেটা হয় ক্যাপিটাল। আর অন্যের টাকায় যদি সম্পদ অর্জিত হয়, তাহলে সেটা হচ্ছে লায়াবিলিটি। অ্যাসেট ইজ দ্য অ্যাপ্লিকেশন ফান্ড, আর ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটি ইজ দ্য সোর্স অফ ফান্ড। And as we know, source of fund is equal to application of fund. বোঝা গেল? কাইন্ডলি স্যার একবার বলবেন স্যার। কি স্যার একবার বলবেন? Yes. Asset is the application of fund or use of fund. And capital and liability is the source of fund. As we know, source of fund is equal to application of fund. That means inflow equal to outflow. In a simple language, যে কোনো সম্পদ অর্জন করা যায় দুইভাবে, হয় নিজের টাকা, না হয় পরের টাকায়। নিজের টাকায় যদি উপার্জিত হয় সম্পদ, সেটা হচ্ছে ক্যাপিটাল। অন্যের টাকায় যদি সম্পদ উপার্জিত হয়, সেটা হচ্ছে লায়াবিলিটি। স্যার তাহলে এখানে ইনফ্লো আর আউটফ্লো স্যার কোনগুলো? আউটফ্লো হচ্ছে অ্যাসেট, আর ইনফ্লো হচ্ছে সোর্স অফ ফান্ড, ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটি। ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটি দিয়ে ক্যাশ ইনফ্লো হয়, আর অ্যাসেট দিয়ে ক্যাশ আউটফ্লো হয়ে যায়। অ্যাসেট ইজ দ্য বলতে কি অ্যাপ্লিকেশন অফ বোঝাচ্ছে? ফান্ড, আর ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটি ইজ দ্য সোর্স অফ ফান্ড। ইয়েস। স্যার আউটফ্লো বলতে কি বোঝাচ্ছে? আউটফ্লো মিন্স অ্যাপ্লিকেশন অফ ফান্ড, টাকাটা কি কাজে ইউজ করা হয়েছে। আর ইনফ্লো মিন্স টাকাটা কোথা থেকে আসছে, সোর্স অফ ফান্ড। স্যার ক্যাপিটাল আউটফ্লো বলতে কি বুঝাইছে স্যার একবার একটু বলবেন প্লিজ? অ্যাপ্লিকেশন অফ ফান্ড, ইউজ অফ ফান্ড। আর ইনফ্লো বলতে বোঝায় সোর্স অফ ফান্ড। স্যার ক্যাপিটাল মিন্স কি আউটফ্লো? ইনফ্লো। অ্যাসেট কিনলে টাকা বের হয়ে যায়, আর ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটি রেজ করলে টাকা আসে। বুঝতে পারছি স্যার। And application of fund is asset, and source of fund is capital and liabilities. In a very simple language, asset দুইভাবে উপার্জন করা যায়, নিজের টাকায় অথবা পরের টাকায়। নিজের টাকার উপার্জিত অ্যাসেট হচ্ছে ক্যাপিটাল, অন্যের জায়গার উপার্জিত অ্যাসেট হচ্ছে লায়াবিলিটি। একদম টু দা পয়েন্ট, ক্লিয়ার কথাটা? জি জি স্যার। স্যার। জি স্যার। গুড। তাহলে আমরা ব্যালেন্স শিট ইকুয়েশনের মূল জিনিসটা ধরে ফেললাম। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট আছে, অ্যাক্রুয়াল কনসেপ্ট। এই অ্যাক্রুয়াল কনসেপ্টের অপোজিট হচ্ছে ক্যাশ কনসেপ্ট। প্রথমে আমরা ক্যাশ কনসেপ্টে আসি। যখন আমরা জানি, গত ক্লাসে আমরা বলেছিলাম যে যে কোনো হিসাব চারটা ব্লকে ভাগ করা হয়: অ্যাসেট, লায়াবিলিটি, এক্সপেন্স, ইনকাম। অ্যাসেট এবং লায়াবিলিটি হচ্ছে আমার ক্যাপিটাল আইটেম, আর এক্সপেন্স অফ ইনকাম হচ্ছে আমার রেভিনিউ আইটেম। অ্যাসেট এবং এক্সপেন্স গুলি হচ্ছে ডেবিট, আর ক্যাপিটাল আর লায়াবিলিটি গুলি হচ্ছে আমার ক্রেডিট। এটা গত ক্লাসে আমরা বলেছিলাম। এই যে আমরা চারটা গ্রুপে ভাগ করলাম,
এই চারটা গ্রুপের মধ্যে যে কোনো গ্রুপে আমরা একটা একটা ট্রানজেকশন দিলে এটা চারটা গ্রুপের ভিতরে যে কোনো দুইটা গ্রুপে, অ্যাটলিস্ট দুইটা গ্রুপে পড়বে, আরো বেশি গ্রুপে পড়তে পারে। এখন যদি অনলি ক্যাশ রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট আমার অ্যাকাউন্টিং এন্ট্রিকে ইনফ্লুয়েন্স করে, অনলি ক্যাশ, তাহলে সেটা হচ্ছে ক্যাশ সিস্টেম। অর্থাৎ আমি ক্যাশ পাইলাম, ক্যাশ ডেবিট করব, এগেনস্টে যার কাছ থেকে পাইলাম তাকে ক্রেডিট করব। অর্থাৎ আমার জার্নাল এন্ট্রিতে ক্যাশ থাকবেই। ইট ইজ ক্যাশ সিস্টেম। এখন কথা হচ্ছে তাহলে অ্যাকচুয়াল সিস্টেমটা কি? অ্যাকচুয়াল সিস্টেমটা হচ্ছে ক্যাশ রিসিপ্ট বাট নট আর্নড, ক্যাশ পেইড বাট নট এক্সপেন্সড আউট। আমি টাকা দিলেই খরচ আর টাকা পাইলেই আয়, এই কথাটা ভুলে যেতে হবে। টাকা আমি পাইলাম, ইটস নট মে নট বি মাই ইনকাম বাট ক্যাশ ইনফ্লো। টাকা দিয়ে দিলাম, ইট মে নট বি মাই এক্সপেন্স বাট ক্যাশ আউটফ্লো। কথাটা কি বোঝা গেল? জি স্যার। তা আরেকবার বলবেন প্লিজ স্যার। হুম স্যার স্যার আরেকবার বললে বুঝতে ভালো পারিনি। হয়, হুম বুঝতে স্যার পারিনি। উদাহরণের মাধ্যমে একটা বললে ভালো হতো। হ্যাঁ, আমি যদি দুইটা বেসিসে অ্যাকাউন্টিং সম্ভব, একটা হলো ক্যাশ বেসিস আর একটা হলো অ্যাক্রুয়াল বেসিস। প্রথমে ক্যাশ বেসিসটা আমরা বুঝি। টাকা পাবো, হ্যাঁ, এটা আইদার আমার ইনকাম হবে অথবা আমার লায়াবিলিটি হবে। ক্যাশ ডেবিট, আইদার আমার ইনকাম ক্রেডিট অর লায়াবিলিটি ক্রেডিট। টাকা দিব, আমার ক্যাশ ক্রেডিট হবে, আইদার আমি অ্যাসেট রিকোয়ার করব অথবা আমি এক্সপেন্স করব। অ্যাসেট ডেবিট অর এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে এই কনসেপ্টটা হচ্ছে ক্যাশ সিস্টেম বা ক্যাশ বেসিস। অর্থাৎ এই জার্নালের ভিতরে ক্যাশ থাকবেই এবং এই ক্যাশই আমার অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম, এক্সপেন্স এটা নির্ধারণ করবে। অর্থাৎ জার্নালের ভিতরে ক্যাশ আইদার ডেবিট এবং ক্রেডিট থাকবেই এবং এটি আমাকে অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম, এক্সপেন্সকে ইনফ্লুয়েন্স করবে। দিস ইজ ক্যাশ সিস্টেম। অপোজিট ইজ অ্যাক্রুয়াল সিস্টেম। অ্যাক্রুয়াল সিস্টেমটা কি? আমি ক্যাশ রিসিভ করছি, তাহলে ক্যাশ যেহেতু রিসিভ করছি তাহলে আমি ক্যাশ ডেবিট করব। ক্রেডিট করব কাকে? ক্রেডিট করতে পারি আমি লায়াবিলিটিকে অথবা ইনকামকে। তাহলে ক্যাশ আমি যে রিসিভ করলাম, এই রিসিভ করলেই আমাকে ইনকাম ক্রেডিট করতে হবে? নট নেসেসারিলি। এই ক্যাশটা কখন আমার ইনকাম হবে এটা টাইমের সাথে ট্যাগ করতে হবে। ক্যাশ পাইলে ইনকাম হবে ক্যাশ বেসিসে, আর ক্যাশ পাইলে কোন টাইমের জন্য আমি ক্যাশটা পাইছি, এর এগেনস্টে গুডস এন্ড সার্ভিসেস দেওয়া হয়েছে কিনা, ওইটাকে যদি আমি রিকগনাইজ করি তাহলে সেটা হবে অ্যাক্রুয়াল কনসেপ্ট। অর্থাৎ ক্যাশের সময় টাইমটা জিরো আর অ্যাক্রুয়ালের সময় টাইমটা ম্যাচিং। বোঝা গেল? স্যার ক্যাশ কনসেপ্টটা আবার একটু বুঝাই দিলে ভালো হতো। হুম, একটা এক্সাম্পল দেই। ধরেন আপনি কারো কাছ থেকে টাকা পাইছেন। দুই কারণে আপনি টাকা পেতে পারেন। হয় তাকে গুডস এন্ড সার্ভিস দিছেন অথবা সে আপনাকে ধার দিয়েছে, তাই তো? তাহলে আইদার ইট ক্যান বি ইউর ইনকাম অর ইট ক্যান বি ইউর লায়াবিলিটি। তাহলে ক্যাশ যখন আসবে তখন আপনি ইনকাম বা লায়াবিলিটি হিসেবে ক্রিয়েট করবেন, আর ক্যাশ যখন চলে যাবে তখন আপনি একটা আইদার অ্যাসেট বা এক্সপেন্স হিসাবে এটাকে ট্রিট করবেন। এটা হচ্ছে ক্যাশ বেসিস। এবার আসি এর অপোজিট, অ্যাক্রুয়াল বেসিস। অপোজিট না, পাশাপাশি। অ্যাক্রুয়াল বেসিসে হবে কি, এই যে প্রথমে আপনি ক্যাশ ডেবিট করে ইনকাম ক্রেডিট করলেন ক্যাশ বেসিসে, এইটা না করে আপনি ক্যাশকে ডেবিট করবেন, ইনকামকে না করে আপনি মনে করেন ডেফার্ড ইনকামকে ক্রেডিট করলেন। ইট মিনস আপনি ক্যাশটা পাওয়ার সাথে সাথে এটাকে আয় দেখাবেন না, এই ক্যাশটা যে সময়ের জন্য পাবেন ওই সময়ের জন্য আয় দেখাবেন। একটা অঙ্কের মাধ্যমে জিনিসটা বুঝাই। ধরেন
আপনি এই এই বছরের 2000 গত বছরে 2023-তে $10,000 পেয়েছেন টু সেল টু কার। যখন আপনি টাকাটা পেয়েছেন তখন আপনি কি করছেন? ক্যাশ ডেবিট, যে কারকে অর্ডার দিয়েছে আপনার কাস্টমার, সে আপনার সাপ্লায়ার, সে সাপ্লায়ারকে আপনি সরি কাস্টমার, ধরেন আপনি গাড়ির ব্যবসা করেন, আপনি 2টা গাড়ি অ্যাডভান্স পেয়েছেন, তাহলে কি হবে? ক্যাশ ডেবিট, আপনার যে কাস্টমার যে দিল, সে অ্যাডভান্সটা আপনি ক্রেডিট করলেন। তাহলে এটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। বছর শেষে আপনি একটা গাড়ি সাপ্লাই করতে পারলেন, তাহলে আপনি কি করবেন? আপনি ওই ইনকাম হিসাবে $5,000 দেখাবেন, যে কাস্টমার অ্যাডভান্স ডেবিট, ইনকাম ক্রেডিট। তাহলে আপনি যে ক্যাশ বেসিসে $10,000 যে পাইছেন, ক্যাশ বেসিসে কিন্তু আপনি সাথে সাথে ওটাকে ইনকাম দেখায় ফেলবেন, ক্যাশ ডেবিট ইনকাম ক্রেডিট। আপনার এখানে অ্যাডভান্স বা আপনি 2 বছরে 2টা গাড়ি সাপ্লাই করবেন, এটার কোনো কনসেপ্ট নাই। আর অ্যাক্রুয়াল বেসিসে যখন আপনি গাড়িটা সেল করবেন, আপনি তখনই তার ইনকামটা রিকগনাইজ করবেন। সো ইট ট্যাগ উইথ দ্য টাইম। আর ক্যাশ বেসিস ইজ merely received a payment, does not annexed with time. বলেন, কে বুঝেন নাই? বুঝছি স্যার। গুড। আমাদের আহ, আহ, এখন সবকিছু অ্যাক্রুয়াল বেসিসে হবে, অর্থাৎ রেভিনিউ ইজ ম্যাচড উইথ এক্সপেন্স ওভার দ্য টাইম। হ্যাঁ, নট নেসেসারিলি আপনি কখন টাকা পাইলেন বা দিলেন, ইট ইজ নট ইম্পর্টেন্ট, বাট ইম্পর্টেন্ট ইজ কখন আপনি রেভিনিউ জেনারেট করলেন অথবা এক্সপেন্স আউট করলেন। ওকে। সেলস এর সাথে কাস্টমারের সম্পর্ক আর রিসিভেবলের সম্পর্ক, পারচেজের সাথে পেয়েবলের সম্পর্ক এবং সাপ্লায়ারের সম্পর্ক। আমরা এই চেন দুইটা কি বুঝি? Yes, sir. In a business, you have two sides. One is your supplier from which you purchase things, and one is your customer to which you sell things. So, আমার পারচেজ, সাপ্লায়ার অ্যান্ড পেয়েবল এটা একদিকে থাকবে, আর আমার সেল, রিসিভেবল এবং কাস্টমার এইটা অন্যদিকে থাকবে। বুঝা গেল? জি স্যার। ওকে। In both case, for a credit transaction, we have a common terms like 2/10 and 30. Can anyone tell me what does it mean? It is a credit terms. স্যার 30 দিনের ভিতর পরিশোধ করতেই হবে, 10 দিনের ভিতর পরিশোধ করলে আমি 2% এক্সট্রা বাট্টা পাবো। Yes, good, very good. So these terms and conditions is applicable to both receivable or payable. একদিকে আমরা যদি সাপ্লায়ারের কাছ থেকে আমরা বার্তা পেয়ে থাকি, আর কাস্টমারকে বার্তা দিতে হয়। গুড। তাহলে আমরা এই ট্রানজেকশনটাও ধরতে পারছি। এবার দেখেন, গত ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম, আমাদের সেলস অ্যান্ড পারচেজ, দিস টু আর রেভিনিউ আইটেম, এগেনস্ট রিসিভেবলস অ্যান্ড পেয়েবলস, দিস টু আর ক্যাপিটাল আইটেম। This is a typical income statement and a typical balance sheet. ব্যালেন্স শিটের আসল নাম হচ্ছে এসএফপি, মিন্স স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, আর ইনকাম স্টেটমেন্টের আসল নাম হচ্ছে গিয়া স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অর আদার কম্প্রিহেনসিভ ইনকাম। বুঝা গেল? জি স্যার। হুম। স্যার আবার একটু স্যার বুঝতে পারিনি।
ব্যালেন্স শিট এটা হচ্ছে ডাক নাম, এটার ভালো নাম হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা এসএফপি। আর ইনকাম স্টেটমেন্ট এটাও একটা ডাক নাম, এটার আসল নাম হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অর আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। বোঝা গেল? জি স্যার। পরীক্ষার হলে আমরা ডাক নাম ব্যবহার করব না, আমরা আসল নাম ব্যবহার করব, নট নিকনেম, রেদার রিয়েল নেম। ইট উইল ক্রিয়েট এ গুড ইমপ্রেশন। ওকে, আমরা যদি একটা টাইপিক্যাল স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অর ইনকাম স্টেটমেন্ট দেখি, তাহলে আমরা দেখব আমার রেভিনিউ, এটা থেকে ওই রেভিনিউ আর্ন করতে আমার যে কস্ট অফ সেলস আছে সেটা মাইনাস করলে আমরা গ্রস প্রফিট পাবো, আর এক্সপেন্স করলে আমরা নেট প্রফিট পাবো। সো গ্রস প্রফিট আর নেট প্রফিটের ভিতরে পার্থক্য কি? ওই গুডস এন্ড সার্ভিস যেটা আমার রেভিনিউ ক্রিয়েট করতেছে, ওইটার সাথে যে যে খরচগুলো ডাইরেক্ট সম্পৃক্ত ওগুলি বাদ দিয়ে গ্রস প্রফিট পাওয়া যায়, আর যেগুলো ইনডাইরেক্ট সম্পৃক্ত ওগুলি বাদ দিয়ে নেট প্রফিট পাওয়া যায়। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্রস এন্ড নেট? স্যার একটু আরেকবার বলেন। স্যার রেভিনিউ থেকে রেভিনিউ জেনারেট করার জন্য যেসব খরচগুলো ডিরেক্ট করতে হয়, যেগুলি ডিরেক্টলি ট্রেসেবল উইথ দিস রেভিনিউ, ওগুলোকে বাদ দিলে হয় কস্ট প্রফিট। আর যে খরচগুলো ডিরেক্টলি রেভিনিউর সাথে ট্রেসেবল না, ওগুলি বাদ দিলে পাওয়া যায় নেট প্রফিট। অর্থাৎ কস্ট অফ সেলস মিন্স ডিরেক্ট এক্সপেন্স, আর গ্রস প্রফিটের পরে যে এক্সপেন্সটা আছে সেটা হচ্ছে গিয়ে ইনডাইরেক্ট এক্সপেন্স। জি স্যার, বুঝছি। Do you know the difference between direct expense and indirect expense? Can anyone give me an example? স্যার যেটা পণ্য উৎপাদনের ক্ষেত্রে সরাসরি সম্পর্কিত, ওই মানে কোনোভাবেই পণ্য উৎপাদনের থেকে ওইগুলো আলাদা করা যাবে না, সেটা হলো স্যার হচ্ছে গা ডাইরেক্ট এক্সপেন্স। আর ইনডাইরেক্ট হচ্ছে যেগুলো ওর সাথে ট্রেস করা যায় না, এটা হবেই। আমি একটা জি এক্সাম্পল দিই। ধরেন আপনি একটা গার্মেন্টস দিয়েছেন, এখন আপনি শার্ট ম্যানুফ্যাকচার করেন। ওকে, জি তাহলে স্যার। দেখেন একটা শার্ট ম্যানুফ্যাকচার করার জন্য আপনার কাপড় লাগবে, সুতা লাগবে, বোতাম লাগবে। হ্যাঁ, তাহলে একটা শার্টের সাথে এগুলো ডিরেক্টলি রিলেটেড। জি স্যার। এখন যে গার্মেন্টসটা আপনি ভাড়া নিয়েছেন ওই গার্মেন্টস এর রেন্ট দিতে হয় আপনাকে, ইন্স্যুরেন্স করতে হয়। তাহলে এই যে রেন্ট দিয়েছেন ওইটা আপনার শার্ট প্রডিউস হোক বা না হোক এটা আপনাকে দিতেই হবে, ফিক্সড কস্ট। ওই যে আপনি মেশিনগুলি কিনেছেন এটা ডেপ্রিসিয়েশন হবেই, আপনি শার্ট উৎপাদন করেন বা না করেন। তাহলে ওই শার্টের সাথে এই যে রেন্ট বা ডেপ্রিসিয়েশন এটা ডাইরেক্টলি ট্রেস করা যাচ্ছে না। সো এগুলো হবে এক্সপেন্সের উপরে আফটার গ্রস প্রফিট। আর যেগুলো কাপড় সুতা বোতাম এগুলো হবে কস্ট অফ সেলস এর ভিতরে, বিকজ দিজ আর ডাইরেক্টলি ট্রেসেবল। So, two indicators are very important for us. One is gross profit and another is net profit. In a typical business, gross profit is usually 20% and net profit is 5 to 10%. বোঝা গেল? আর একবার স্যার বলেন স্যার। 20% আর 5 to 10%টা বুঝি নেই। In a typical business, মানে বাংলাদেশের একটা সাধারণ বিজনেসে, হ্যাঁ, সাধারণত গ্রস প্রফিটটা 20-র আশেপাশে হয়ে থাকে আর নেট প্রফিটটা 5-10% হয়ে থাকে। বুঝছি স্যার। হ্যাঁ, বাট ইট ইজ মানে টাইপিক্যাল, মানে সাধারণত হয়ে থাকে। এর মানে এই না যে জিপি 30%, 40% হইতে পারে না, এনপি 20% বা 1% হইতে পারে না, বা লস হইতে পারে, হইতে পারে, বাট ইউজুয়ালি দিস ইজ নর্মাল। হ্যাঁ, আপনি 100 টাকার সেল করে 5-7 টাকা লাভ করবেন, নেট প্রফিট, এটাই স্বাভাবিক। আর 100 টাকার একটা পণ্য
বিক্রি করতে যে আপনার ডাইরেক্টলি 70-80 টাকা খরচ হবে, এটাই স্বাভাবিক। ওকে, গুড, সো ফার সো গুড। তাহলে এটা আমরা আলোচনা করলাম স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। এবার আমরা ব্যালেন্স শিট আইটেমটা একটু আলোচনা করি। ব্যালেন্স শিট আইটেমে সবার প্রথমে আছে নন কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেট এটা হচ্ছে ভালো নাম, এটার ডাক নাম হচ্ছে আপনারা যেটা ডেকে থাকেন সেটা হলো ফিক্সড অ্যাসেট। হুম, সো অ্যাসেটকে দুই ভাগে ভাগ করি আমরা, নন কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট অ্যাসেট। Current asset which moves within the accounting cycle period, and non-current which goes beyond the accounting cycle period. সাধারণত অ্যাকাউন্টিং সাইকেল পিরিয়ড 1 বছরের হয়ে থাকে, আমরা বার্ষিকভাবে তৈরি করি, বাট অনেকে কোয়ার্টারলি, সেমি অ্যানুয়ালি, হ্যাঁ, এটা তৈরি করতে পারে। সো দিস ইজ দ্য অ্যাসেট পোর্শন, নন কারেন্ট অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট। আর অন্যদিকে কি আছে, আমার ইকুইটি মানে ক্যাপিটাল আছে। আমরা জানি যে ক্যাপিটালের সাথে দুইটা মেজর ট্রানজেকশন হয়, একটা হচ্ছে প্রফিট আর হচ্ছে ড্রয়িংস। মালিক যদি টাকা নিয়ে আসে তাহলে ক্যাপিটাল বাড়ে, মালিক যদি টাকা নিয়ে যায় তাহলে ড্রয়িংস হয়। প্রফিট আমার ইকুইটিকে বা ক্যাপিটালকে বাড়ায়, আর লস আমার ইকুইটিকে কমায় দেয়। এবং গত ক্লাসে আমরা ডিসকাস করছি যে প্রফিট ইজ এ লায়াবিলিটি অ্যান্ড লস ইজ অ্যান অ্যাসেট অফ দ্য এন্টিটি উই আর অ্যাকাউন্টিং ফর। এছাড়া আরেকটা ক্লাসিফিকেশন থাকবে, লায়াবিলিটির দুইটা ক্লাসিফিকেশন অ্যাসেটের মতো, এটা নন কারেন্ট লায়াবিলিটিস আর কারেন্ট লায়াবিলিটিস। ইন দ্য সেম ওয়ে, নন কারেন্ট লায়াবিলিটিস গোজ বিয়ন্ড দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস এটি রোল ওভার উইদিন দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড অর অ্যাকাউন্টিং সাইকেল। মোটামুটি this is the basic structure of the statement of financial position, financial and statement of financial performance. ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ইনকাম স্টেটমেন্ট দিয়ে প্রকাশ করা হয়, আর ফাইন্যান্সিয়াল পজিশন ব্যালেন্স শিট দিয়ে প্রকাশ করা হয়। ইউ অফেন উইল হিয়ার দিস টু ওয়ার্ড, পজিশন অ্যান্ড পারফরমেন্স। কোনো কোশ্চেন আছে? স্যার ইয়েস, আরিফুল স্যার ইসলাম। স্যার এই যে কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা তৈরি হয় আর কি, স্যার আমরা তো ওটা তো অ্যাসেট, স্যার তো ফাইন্যান্সিয়াল হয় না, ওটা অ্যাসেট হতে তো স্যার 1 বছর, মানে প্রতি 1 বছরের বেশি হতে হবে। তাহলে স্যার আমরা কোয়ার্টারলি কিভাবে তৈরি করবো বা হুম, করে? হুম। আমি আবার বলেছি যে এটা একটা টাইপিক্যাল জিনিস যে আমরা আমাদের ব্যালেন্স শিট গুলো বা ইনকাম এক্সপেন্ডিচার ইয়ারলি হিসাব করি। হুম, জি স্যার। আমাদের অ্যাকাউন্টিং সাইকেলটা আমরা ধরে নিই এটা ইয়ারলি, কিন্তু ধরেন জি স্যার। অ্যাকাউন্টিং সাইকেল যদি কারো 6 মাসের হয়, যে জি স্যার। 6 মাসের ভিতরে তার ওয়ার্কিং ক্যাপিটাল একটা একটা একবার মুভ করে, হ্যাঁ, তাহলে ছয় জি স্যার। মাসের ভিতরে যেগুলো মুভ করবে ওগুলি কারেন্ট অ্যাসেটের ভিতরে যাবে, কারেন্ট লায়াবিলিটির ভিতরে যাবে। আর 6 মাসের বেশি যেগুলো থাকবে ওগুলি নন কারেন্ট অ্যাসেট অর নন কারেন্ট লায়াবিলিটিস। বাট ইউজুয়ালি আমরা এটা 1 বছরে করে থাকি, এটা আমাদের প্র্যাকটিস। আপনি দেখবেন সবার অ্যানুয়াল রিপোর্ট হয়, অ্যানুয়াল মানে কি ইয়ারলি একবার। জি স্যার। গুড, এবার আমরা একটু উপরের দিকে আসি। নন কারেন্ট লায়াবিলিটি which goes beyond our accounting cycle period, usually more than 1 year. এটা টাইপিক্যাল এক্সাম্পল হচ্ছে লোন। আপনি একটা লোন যদি নেন যেটার পেয়েবল পিরিয়ড মোর দেন 1 year, তাহলে সেটা নন কারেন্ট লায়াবিলিটি হয়। এটার দিস পোর্শনে দেখাচ্ছে। এটার এগেনস্টে যেটা হয় যে কারেন্ট লায়াবিলিটি, সেটা ছিল ওভারড্রাফট, পেয়েবল অর ট্যাক্স। আমি এটা একটু আস্তে আস্তে বলি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ওভারড্রাফট? জি স্যার। ব্যাংকে ব্যাংক ব্যাংক জমাতিরিক্তটা ব্যাংকের, আমরা যে টাকাটা অতিরিক্ত উত্তোলন করি ব্যাংক থেকে আমার জমার বিপরীতে, ওইটাই হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। তো ব্যাংক আপনাকে জমার অতিরিক্ত টাকা কেন তুলতে দিবে?
আপনি একটা চেক লিখলেন, আপনার ব্যাংকে জমা আছে 1,000 টাকা, আপনি চেক লিখলেন 1500 টাকার, তাহলে ব্যাংক এই জমার টাকাটা কেন দিবে? অতিরিক্ত। হ্যাঁ, আরে কেন এটা তো দিবে? নগদে উত্তোলন করতে দেবে না, এটা দায় হিসেবে দেবে। বা বাকিতে যখন আমরা কোনো পণ্য কেনাকাটা করতে যাব তখন এটা অ্যালাউ করবে। স্যার ব্যাংক এটা অনেকটা লোন লোন দিবে। ইয়েস, তাহলে ওডি ইজ দ্য সিম্পল ফর্ম অফ লোন। হ্যাঁ, আপনাকে একটা ফ্যাসিলিটি দিল, যে ফ্যাসিলিটি দিল, তাহলে ওডি আর লোনের ভিতরে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওডি অ্যান্ড ব্যাংক স্যার লোন? লোন স্যার লোন হইতেছে মানে বেশ কয়েক বছরের জন্য হয়, আর ওভারড্রাফট 1 বছরের জন্য। এটা ঠিক আছে, কম সময়ের জন্য হয়। আর স্যার লোনের জন্য কোনো জামানত রাখার প্রয়োজন পড়ে, যেটা ব্যাংক ওভারড্রাফটের একটা হিসাব খোলা থাকলেই সেখানে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে জমাতিরিক্ত উত্তোলন করা যায়। ওকে, আমি আপনার অ্যান্সারটা শুনলাম। আর কেউ? ওকে, আসল জিনিস হচ্ছে, আপনি যদি একটা লোন নেন, তাহলে ধরেন আপনি 1 কোটি টাকার লোন নিলেন, সো ইন্টারেস্ট উইল বি কাউন্টেড অন দিস 1 crore whether you use this money or not. আর ওডি হচ্ছে, আপনি একটা ওডি ফ্যাসিলিটি দিল, যে আপনার 1 কোটি টাকার ওডি দেওয়া হলো। এখন এই ওডি দেওয়া হলে আপনি এখানে 10 লাখ টাকা তুললেন, তাহলে আপনার ইন্টারেস্টটা কিন্তু 10 লাখ টাকারই হবে, পরই হবে। যতক্ষণ পর্যন্ত আপনি 1 কোটি টাকা না তুলতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই বড় প্রিন্সিপালের উপরে, 1 কোটি টাকার উপরে ইন্টারেস্টটা চার্জ হবে না। আর ওডি যখন আপনি ফেরত দিচ্ছেন, তো সাথে সাথে আপনার ইন্টারেস্টটা স্টপ হয়ে যাবে। আর ব্যাংক লোনের ক্ষেত্রে এটা চলতেই থাকবে আনটিল ইট ম্যাচিওরস। মেইন পার্থক্যটা কি বোঝা গেল? ইয়েস স্যার স্যার। বুঝি নাই, আর একটু কি বলবেন? আবার একটু বলবেন এটা। তামিম, বলেন তো কি বুঝছেন? স্যার লোনটা হচ্ছে, আমি যখন ব্যাংক থেকে, আমাকে ধরুন ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন দেওয়া হলো, তখন আমার যে ইন্টারেস্টটা দিতে হবে সেটা 1 কোটি টাকার উপরই দিতে হবে। কিন্তু ওভারড্রাফটের ক্ষেত্রে লোনের মতোই ঠিক, কিন্তু আমি যত টাকাই ব্যাংক থেকে উত্তোলন করবো ঠিক তত টাকার উপরে আমার ইন্টারেস্ট দিতে হবে। ওটা আমি মেচুরিটি না হওয়া পর্যন্ত আমার ফুল ইন্টারেস্টটা দিতে হবে না। ফুল টাকা মেচুরিটি হয়ে গেলে তখন পুরোপুরি 1 কোটি টাকার উপরই আমার ইন্টারেস্টটা দিতে হবে। রাইট, তাহলে লোন যদি হয়, তাহলে লোনের 1 কোটি টাকার উপর ইন্টারেস্টই চলতে থাকবে। আর ওডি হলে আমি যতটুকু ইউজ করলাম ততটুকু ইন্টারেস্ট দিব। আর ওডি যদি আমি ইউজ না করি, তাহলে আমাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না। স্যার এটা কি অনেকটা সিসি লোনের মতো? সিসি ইজ ওয়ান টাইপ অফ ওডি, রাইট? সিসি মিন্স ক্যাশ ক্রেডিট, রাইট? ইয়েস স্যার। ওকে, বাট স্যার সিসিটা এটা সিসিটা সিসিটা পণ্য বেচা কেনার জন্য বেশি হয়ে থাকে, আর ওডিটা ডে টু ডে এক্সপেন্ডিচার মিট করার জন্য হয়ে থাকে। আপনারা দেখবেন একটা ব্যাংকে অনেক ধরনের প্রোডাক্ট আছে, সিসি আছে, এলসি আছে, হ্যাঁ, ইউপাস, অনেক কিছু আছে। সো দিজ আর দ্য, আসল কথাই হচ্ছে গিয়া, যে বিভিন্ন পারপাসের জন্য ওরা টাকাটা বিভিন্ন ভাবে দেয়। হ্যাঁ, এটার এক একটা পারপাস আলাদা। ওডি হচ্ছে ডে টু ডে অপারেটিং এক্সপেন্ডিচার মিট করার জন্য, যে এই মুহূর্তে আপনার 10 লাখ টাকা লাগবে, আপনার 1 কোটি টাকার ওডি করা আছে, ওইটা 10 লাখ টাকা আপনি ইউজ করলেন 3 দিনের জন্য, আবার 4 দিনের দিন এটা ফেরত দিয়ে দিলেন। সো যখন ফেরত দিয়ে দিলেন, তখন আপনার ইন্টারেস্টটা বন্ধ হয়ে গেল। ওকে, লোনের ক্ষেত্রে সেটা হবে না। তাহলে কারেন্ট লায়াবিলিটিস বোঝা গেল, ওভারড্রাফট বুঝলাম, পেয়েবল বললাম, ট্যাক্স। এবার ট্যাক্স বুঝি। ট্যাক্সটা সিসিটা একটু বুঝিয়ে দিলে। বুঝি নাই। সিসিটা একটু, এটা জানি না তো। সিসি। সিসিটা ক্যাশ ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট হচ্ছে গিয়া, যে এই মুহূর্তে আপনার ক্যাশ টাকা লাগবে কোনো জিনিস কেনার জন্য। হ্যাঁ, তো সে আপনাকে ওই জিনিসটা কিনে দিল। হ্যাঁ, এই মুহূর্তে নগদ টাকা আপনাকে ওই জিনিসটা কিনে দিল। আপনারা জানেন যে নগদ টাকায় জিনিসের মূল্য, ব্যাংক যেটা নগদ টাকায় জিনিসের মূল্য কম হয়, আর বাকিতে কিনলে জিনিসের মূল্য বাড়ে।
সো অনেক সময় দেখা যায় ঠিক এই মোমেন্টই আপনার ক্যাশ টাকা দরকার, এই মোমেন্টই ওই 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 জিনিসটা কিনতে হবে। সো গ্যাপ ব্যাংক গিভ ইউ ইমিডিয়েটলি ক্যাশ ক্রেডিট টু পারচেস দ্যাট কমোডিটি। ওকে, এবার ট্যাক্সটা একটু বলি। ট্যাক্সটা তো ও, আগে ছিল ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984। এরশাদের আমলে যেটা হয়েছে, রিসেন্টলি গত বছর আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 পেয়েছি। হুম। আর এইটার ভার্সন অনলাইনেও পাওয়া যায়। আর আপনারা যা তো জানেন যে ট্যাক্স পরীক্ষা তো আপনাদেরকে দিতে হবে। সো ইট ইজ ভেরি মাচ দ্যাট ইউ কালেক্ট দিস অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্স অ্যাজ ওয়েল। আর প্রতি বছরই একটা পরিপত্র বের হয়, সেই পরিপত্রতে আপনার কারেন্ট ইয়ারের ট্যাক্স স্টেটমেন্টটা কি করে ট্রিটমেন্ট করা হয় ওইটা লেখা থাকে। এগুলো আপনাদের কাছে থাকা খুবই জরুরি। আচ্ছা, এখন হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে ট্যাক্সের স্ল্যাব থাকে। যেমন এবছর 3 লাখ টাকা পর্যন্ত মাপ, 4 লাখ টাকায় 5%, হ্যাঁ, তারপরের 2 লাখ টাকায় 10%, এভাবে 15%, 20%, 25% এভাবে বাড়তে থাকে ব্যক্তির ক্ষেত্রে। আর কোম্পানির ক্ষেত্রে এটা একটা রেট হয়, যেমন 27.5%, 30%, 32.5%। বড় বিড়ি বিড়ি এবং তামাকজাত শিল্পের জন্য 37.5% এরকম থাকে আর কি। সো ওইটা হচ্ছে গিয়ে নেট প্রফিটের উপরে ধরে দেয়। এছাড়া আপনার টার্ন ওভার ট্যাক্স থাকে, অর্থাৎ আপনি যা বিক্রি করবেন তার উপরে 0.6% রেটে ট্যাক্স দিবেন। হ্যাঁ, এটা ট্যাক্স অ্যাডভান্স হিসাবে কেটে রাখবে। পরে যখন হিসাব করে দেখা যাবে যে আপনার নেট প্রফিটের উপরে পার্সেন্টেজ ফেলে ট্যাক্স বেশি আসছে নাকি টার্ন ওভার ট্যাক্স বেশি আসছে, এই দুইটার ভিতরে যেটা বড় ওইটা আপনার ট্যাক্স এক্সপেন্স হিসাবে ট্রিট হবে। দিস ইজ দ্য নর্মাল প্র্যাকটিস অফ ট্যাক্সেশন। আমি ইনকাম ট্যাক্সের কথা বলছি। এছাড়াও আরেকটা ট্যাক্স আছে, সেটা হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স বা ভ্যাট। ভ্যাটটা কি আপনারা কেউ বোঝেন ছোট করে সিম্পলি? আমি যখন একটা কলম কিনি, কলমের দাম 4 টাকা, তার সাথে ধরেন আমার এক্সট্রা 1 টাকা দিতে হবে যেটা সরকারের কাছে যাবে, ওইটার সহ আমি 5 টাকা দিচ্ছি, এটাই ভ্যালু এডেড ট্যাক্স। হুম হুম। আর কেউ? স্যার স্যার আমার বিল একটা পণ্য থাকবে, ওই মূল্যের সাথে আমি কিন্তু একটা মূল্য অ্যাড করে দিব, এটা হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স। ভ্যালু আমি আরো ট্যাক্স অ্যাড করে দিব। স্যার ভ্যাটটা আগেই পেইড করা থাকে, যেটা পরবর্তীতে আদায় করা হয়। হুম স্যার আমরা সরকারকে যে টাকা দেওয়ার বিপরীতে আলাদা কোনো সুবিধা পাই না, এটাকে ভ্যাট বলে। হুম হুম। আচ্ছা, আর একটা হয় হচ্ছে আপনার অতিরিক্ত যে ভ্যালুটা আমি অ্যাড করছি সেটার উপর সরকার একটা কর ধার্য করে, যেটাকে আমরা ভ্যাট হিসেবে জানি এই। ইয়েস, কনসেপচুয়ালি আপনারা ঠিক আছেন। এবার আমি অ্যাপ্লিকেশনটা টু দা পয়েন্ট বলে দিই। ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, হ্যাঁ, যতটুকু ভ্যালু আপনি অ্যাড করবেন তার উপরে ট্যাক্স দিবেন। টাইপিক্যালি বাংলাদেশে এখন এটা 15%। হ্যাঁ, তো আমি একটা এক্সাম্পল দিই। যেমন মনে করেন আপনি একটা ইম্পোর্ট করলেন, হ্যাঁ, 100 টাকার একটা পণ্য আপনি ইম্পোর্ট করলেন। তো ইম্পোর্ট করার সময় যখন আপনি মালটা ছাড়তে যাবেন যে কোনো পোর্টে, হ্যাঁ, বা যে কোনো পোর্টে মালটা ছাড়তে যাবেন, তখন দেখবেন যে মালটা ছাড়ানোর সময় ওই 100 টাকার সাথে সে ইনকাম ট্যাক্স আর ভ্যাট অ্যাড করে দিয়েছে। হ্যাঁ, তাহলে আপনি 10% ইনকাম ট্যাক্স দিবেন, এটা অ্যাডভান্স ট্যাক্স হিসাবে কেটে রাখছে, আর 15% ভ্যাট কেটে রাখলো। এখন এটা কিন্তু আপনার কাছ থেকে সে কেটে রাখলো। পরে আপনার হিসাব শেষ হইলে বছরের শেষে এই টাকাটা আপনি অ্যাডভান্স হিসাবে রেয়াত পাবেন। টোটাল যে ট্যাক্স লায়াবিলিটি আসবে সেই ট্যাক্স লায়াবিলিটি থেকে অ্যাডভান্স ট্যাক্সটা মাইনাস হবে। তো তারপরে গাড়ি 100 টাকা দিয়ে একটা পণ্য কিনলেন, 15 টাকা কেটে রাখলো, তারপরে কি হবে ভ্যাটটাই বলি। মনে করেন এটা আপনি তাহলে 300 টাকা বিক্রি করছেন। হ্যাঁ, 100 টাকা ইম্পোর্ট করে 300 টাকা বিক্রি করলেন। তাহলে আপনি কতটুকু ভ্যালু অ্যাড করলেন? ভ্যালু অ্যাড করলেন 200 টাকা। তাহলে দেখেন 100 টাকার পণ্যটা যখন কিনছেন তখন আপনার কাছে 15 টাকা ভ্যাট কেটে রাখছে। 300 টাকায় যখন পণ্যটা বিক্রি করবেন তখন আপনি যার কাছ থেকে বিক্রি করবেন তার কাছ থেকে 300 টাকা তো নিবেনই, প্লাস 300 টাকার 15%, 45 টাকা ভ্যাট কেটে রাখবেন। হ্যাঁ, এখন আপনি সরকারকে তখন দিবেন কত? এই যে 45 টাকা কেটে রাখলেন,
এই 45 টাকা থেকে 15 টাকা মাইনাস করে আপনি নেট 30 টাকা সরকারকে দিবেন। দিস ইজ ভ্যাট। ইট ইজ নাইদার ইউর ইনকাম নর ইউর এক্সপেন্স। এই এক্সাম্পলটা কে বলতে পারবে? স্যার আমি যখন এজ এ ইম্পোর্টার হিসেবে কোনো একটা জিনিস ইম্পোর্ট করব, তো ওই ইম্পোর্টের যে প্রোডাক্ট প্রাইস, ওইটার সাথে যে আমি একটা ভ্যালু এড মানে একটা প্রাইস অ্যাড করতেছি, ওইটার জন্য স্যার আমার একটা হচ্ছে স্যার সরকারকে ব্যাট দিতে হবে। তো আমার যে ব্যাটটা ছিল ওইটা হচ্ছে স্যার মানে ওই আমার মানে হোলসেলার যে আমাকে প্রাইস দিয়ে কিনে নিচ্ছে, তো ওইটা থেকে হচ্ছে যে ব্যাটটা আসবে ওইটা থেকে আমি যে প্রাপ্ত ব্যাট ওইটা স্যার মাইনাস করে দিব। অর্থাৎ ইম্পোর্ট করার সময় আপনি 15 টাকা দিয়ে আসছেন, তাহলে যখন আপনি জি বিক্রি করলেন, যখন আপনি বিক্রি করলেন তখন 300 টাকায় বিক্রি করছেন। 300 টাকায় বিক্রি করলে তার উপরে 15% মানে 45 টাকা ভ্যাট হবে। কিন্তু আপনি কিন্তু 45 টাকা ভ্যাট দিবেন না, যেহেতু আগে আপনি 15 টাকা ভ্যাট দিয়ে আসছেন। তাহলে আপনি ভ্যাট দিবেন আমি কত? আমার আমি তাহলে আমার আপনি, ব্যাটের যে টাকাটুকু স্যার কেটে রাখবো, মানে 30 টাকা সরকারকে ব্যাট দিব স্যার। ইয়েস, আপনি আসলে ইনফ্যাক্ট 1 টাকাও ভ্যাট দিবেন না। ভ্যাট ইজ নট ইউর এক্সপেন্স। ভ্যাট আলটিমেটলি পণ্যটা যে কনজিউম করবে তাকে দিতে হবে। আপনি কি করবেন যে প্রথমের 15 টাকা আর শেষে 45 টাকা আপনি আদায় করলেন। এখন আদায় করে আপনি এই পুরো টাকাটাই কিন্তু সরকারের কাছে জমা দিতে হবে। তাহলে সরকারের কাছে আপনি কত জমা দিবেন তখন? 30 টাকা। তখন 15 টাকা অলরেডি আপনি জমা দিয়েছেন। তাহলে যে লোকটা নিয়ে গেল আপনার কাছ থেকে 300 টাকা দিয়ে 300 টাকার পণ্য, সে টোটাল দিবে 345 টাকা। সে যদি এটা হাত বদল না করে তাহলে এই টাকাটা তারই খরচা হবে। অর্থাৎ ভ্যাট ইজ কনজিউমড বাই আলটিমেটলি ইউজার। সবার শেষে যে যার কাছে পণ্যটা থাকে ভ্যাট তাকে দিতে হয়। ভ্যাট ইজ অন দেয়ার বার্ডেন। আর যদি সে হাত বদল হয় তাহলে তখন আবার সেই হিসাব যে কত টাকায় হাত বদল হলো। 300 টাকার পণ্য সে যদি 400 টাকা বিক্রি করে, সে 100 টাকা আরো ভ্যালু এড করলো। এভাবে এই চেনটা চলতে থাকবে। ইম্পোর্টার টু হোলসেলার, হোলসেলার টু রিটেইলার, রিটেইলার টু ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল টু কনজিউমার। আলটিমেটলি কনজিউমার উইল পে দ্য ভ্যাট। মোটামুটি এইটাই হচ্ছে আমাদের টাইপিক্যালি ইনকাম ট্যাক্স আর ভ্যাটের একটা পরিচিতি। বাট ডিটেলস আপনারা ট্যাক্সেশন ক্লাসে শিখবেন। সো ইয়েস। স্যার একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনি বলেছেন যে নাইদার ভ্যাট ইজ ইনকাম অথবা ইও না, মানে আমাদের জন্য এক্সপেন্সও না, ঠিক না? এখন স্যার যখন আলটিমেটলি যখন ইন্ডিভিজুয়ালি কাস্টমার যখন সেটা পেমেন্ট করছে, তখন তার ক্ষেত্রে সে তখন সেটা কি হিসেবে তাহলে ইয়ে হলো তার, কারণ পেমেন্ট তো স্যার কনজিউমারই করছে লাস্টলি। ইয়েস, সবার শেষে যে থাকবে ভ্যাটটা তাকে পে করতে হবে। কনজিউমার, যে স্যার কনজিউমার, এটা তার ঘাড়ে পড়বে। কিন্তু তার জন্য সেটা কি হলো তাহলে তাহলে তার স্যার জন্য সেটা সেটা? এক্সপেন্স। আচ্ছা, সেটাই জানতে চাচ্ছিলাম স্যার এটার জন্য। কনজিউমার ইজ দ্য বেয়ারার অফ দ্য ভ্যাট বার্ডেন এট দ্য এন্ড। কোনো কারণে সে যদি হাত বদল করে ফেলে তখন সে আবার যার কাছে দিল ভ্যাটটা তার কাছে চলে যাবে। লাস্টলি যার কাছে থাকবে তার জন্য সেটা এক্সপেন্স হয়ে যাবে, রাইট ইয়েস, স্যার? ইয়েস, থ্যাংক ইউ স্যার। স্যার পণ্যের চূড়ান্ত ভোগকারীকেই স্যার ভ্যাটটা বিয়ার করতে হবে স্যার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। পরোক্ষ কর যেটাকে বলে সেটা। পরোক্ষ কর হচ্ছে যে আপনার তো ইয়ে ভ্যাট, এটা তো পরোক্ষ কর, তাই না? ইনকাম ট্যাক্স এটাও পরোক্ষ কর। আপনি তো ডাইরেক্ট কোনো সুবিধা পাচ্ছেন না এতে। জি স্যার। আপনি আপনার জন্য আপনি অফিস থেকে বাসায় কেন যেতে পারছেন? তার কারণ কেউ আপনাকে কেন মারতেছে না? এই জন্য মারতেছে না, সে জানে যে রাষ্ট্রের পুলিশ বাহিনী আছে, একে যদি আমি মারি তাহলে সে আমাকে কমপ্লেন করবে, পুলিশ ধরে নিয়ে যাবে, আমার বিচার হবে। একদিন চিন্তা করেন যে এটা নাই, রাষ্ট্রে কোনো পুলিশ নেই, তখন কি হবে? আপনি বাড়ি যেতে পারবেন? না স্যার। সো দিজ আর দ্য থিংস ইউ হ্যাভ টু পারচেস। আমার সিকিউরিটি কিনতে হয়, আমাকে সার্বভৌমত্ব সভরেন্টি কিনতে হয়। এই যে আপনি এখন যে এখানে বসে আছেন, আমাদের সীমান্তে লোকগুলি পাহারা দিচ্ছে না? ওরা যদি পাহারা না দিত তাহলে আপনি এখানে বসে থাকতে পারতেন? পারতেন না। রোড না না স্যার। থাকলে আপনি হাঁটতে পারতেন? পারতেন না। এই যে দিস আর পাবলিক গুডস, এই পাবলিক গুডস গুলি তো কিনতে হয়। এটা তো ব্যক্তির পক্ষে কেনা সম্ভব না, এটা রাষ্ট্রের পক্ষে কিনতে হয়। এই জন্যই আমরা ট্যাক্স দিয়ে থাকি।
বাট আমি মনে করি যে ট্যাক্সের অনেক মিস ইউজও আছে, অফকোর্স। আচ্ছা, তাহলে গেল কারেন্ট লায়াবিলিটি। এবার আসছি কারেন্ট অ্যাসেট। ক্যাশ হচ্ছে সবচেয়ে স্যার লিকুইড অ্যাসেট। ট্যাক্সটা লাইবিলিটি কিভাবে হইলো এটা বুঝলাম না। আমি গেন স্যার বললাম যে ট্যাক্সটা লাইবিলিটি কিভাবে হইলো, মানে ওটা কিভাবে দায়ী? ট্যাক্সটা লায়াবিলিটি, এটা ও ট্যাক্স কি করে লায়াবিলিটি? আমরা যে এন্টিটির হিসাব করছি, হ্যাঁ, তাকে তো একটা প্রফিট অ্যান্ড লস হিসাব করতে হবে, তাই না? বেশিরভাগ ক্ষেত্রেই কোম্পানি বা এন্টিটির লাভ হবে, তাই না? আপনার 1 বছর লস হইতে পারে, 2 বছর লস হইতে পারে, আপনি তো দিনের পর দিন লস দিয়ে ব্যবসা চালাবেন না, তাহলে ক্রনোলজিক্যালি এটা বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি ধরে নিচ্ছি আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসায় লাভ হবে। যদি লাভ হয় তাহলে টার্ন ওভারের 0.6% অথবা নেট প্রফিটের 27.5%, এই দুইটার ভিতরে যেটা বড় সেটা আপনার ট্যাক্স দিতে হবে। সো দ্যাট ইজ ইয়ার লায়াবিলিটি। পেয়েবল কি? লায়াবিলিটি টু দ্য সাপ্লায়ার। ট্যাক্স কি? লায়াবিলিটি টু দ্য গভর্নমেন্ট। বোথ আর লায়াবিলিটি। জি স্যার, বুঝতে পারছি। এবার কারেন্ট অ্যাসেটে আসেন। ক্যাশ ইজ দ্য মোস্ট লিকুইড ক্যাশ, এটা কারেন্ট অ্যাসেটের সবার আগে দেখতে হবে। তারপরে ইনভেন্টরি, তারপরে রিসিভেবল। আমরা বলেছিলাম পেয়েবল পারচেজের সাথে থাকে, আর রিসিভেবল সেল বা কাস্টমারের সাথে থাকে। আর an inventory, it is the closing inventory, which is valued at cost or net realizable value, whichever is lower. সো মোটামুটি ইন এ সিম্পল ফর্ম আমরা 3টা কারেন্ট লায়াবিলিটি পাইলাম, 3টা কারেন্ট অ্যাসেট পাইলাম। নন কারেন্ট লায়াবিলিটি হিসাবে আমরা ব্যাংক লোন অথবা লং টার্ম লোন পাইলাম। এইবার আসি নন কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেট ভালো নাম, চলতি নাম হচ্ছে ফিক্সড অ্যাসেট। হ্যাঁ, এটা land and building, vehicle, plant and machinery, fixture and fittings. These are the typical things which goes beyond the accounting cycle or more than 1 year. এখন more than 1 year যদি থাকে তাহলে এটার আপনাকে একটা ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয়। ডেপ্রিসিয়েশন কতটুকু চার্জ করতে হয় তার এস্টিমেটেড লাইফ টাইমের উপরে। হ্যাঁ, অনেকে ভুল করে ল্যান্ডের উপরও ডেপ্রিসিয়েশন চার্জ করে ফেলেন। ল্যান্ড ডেভেলপমেন্টের উপরে ডেপ্রিসিয়েশন চার্জ করা যাবে, কিন্তু ল্যান্ডের উপরে কিন্তু কোনো ডেপ্রিসিয়েশন চার্জ করা যাবে না। কেন? জমির দাম তো কমে না, জমির দাম তো দিন দিন বাড়ে, আর জমি তো ঠিক করতে হয় না, যদি আমি রিপেয়ার করি ওই ক্ষেত্রে সেই জন্য ডিপ্রিসিয়েশন দেবে। না, আপনি আরেকটু ভালো করে বোঝেন। জমির ক্ষয় নাই স্যার, যার কারণে কিন্তু আমার তো ওই জিনিসগুলো বা ভেহিকল কিনছি ওটা তো আমার আস্তে আস্তে ক্ষয় হতে পারে বা ওইটার পারফরমেন্সটা কমতে পারে, কিন্তু জমির তো পারফরমেন্সটা কমবে না, যার কারণে আমার ওইটার উপর ডিপ্রিসিয়েশন দিতে হয় না। হ্যাঁ, জমির স্যার লাইফটা জমির এন্ড অফ লাইফ নাই। জমির লাইফ হচ্ছে ইনফিনিট। জি স্যার। স্যার অন্যান্য স্থায়ী সম্পত্তির যেমন হচ্ছে আয়ুষ্কাল থাকে, কিন্তু জমির ক্ষেত্রে কিন্তু আয়ুষ্কাল থাকে না, সেজন্য আর কি অবশ্যই ধরা হয় না জমি। সীমাহীন। কিন্তু ল্যান্ডের উপরে ধরা হবে না, কিন্তু ল্যান্ড ডেভেলপমেন্টের উপরে কিন্তু ধরা হবে। আপনি ল্যান্ড উঁচু করছেন বালি দিয়ে, হ্যাঁ, এটার আয়ুষ্কাল কিন্তু সীমিত। ল্যান্ড ডেভেলপমেন্টটা ডেপ্রিসিয়েবল, কিন্তু ল্যান্ডটা ডেপ্রিসিয়েবল না। আচ্ছা, অনেক ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন সাধারণত আমরা ইয়ারলি হিসাব করে থাকি, 5 বছর, 10 বছর, 20 বছর, হ্যাঁ, 50 বছর। মনে রাখতে হবে এই ইয়ারগুলোর সাথে রেটের একটা সম্পর্ক আছে। ডেপ্রিসিয়েশন, কোনো অ্যাসেটের আয়ুষ্কাল 20 ইয়ার্স, হ্যাঁ, তাইলে এটা কত পার্সেন্ট চার্জ করবেন ডেপ্রিসিয়েশন? 5%। রাইট। তাহলে 25% মিনস 4 ইয়ার্স, 20% মিনস 5 ইয়ার্স, 33% মিনস 3 ইয়ার্স, 50% মিনস 2 ইয়ার্স, টু স্যার পার্সেন্ট মিনস 50 ইয়ার্স। এগুলো আরেকবার আপনাদের স্যার। মাথায় মাথায় থাকতে হবে। 1% মিনস আয়ুষ্কাল 100 বছর, 2% মিনস আয়ুষ্কাল 50 বছর, 5% মিনস আয়ুষ্কাল 20 বছর,
10% মিনস আয়ুষ্কাল 10 বছর, 25% মিনস আয়ুষ্কাল 4 বছর, 50% মিনস আয়ুষ্কাল 2 বছর। ইট ইজ পিওর ম্যাথমেটিক্স। বোঝা গেল? মানে স্যার যে পার্সেন্ট স্যার এটা হচ্ছে আলটিমেটলি 100 ভাগ আয়ুষ্কাল। রাইট, পার্সেন্টেজটা আসবে সেটাকে আমরা 100 দ্বারা ভাগ করব। রাইট। প্রথমে তো আপনার লাইফটা তো নির্ধারণ করবেন ইয়ারে, তাই না? যে এটা 10 বছর চলবে। যদি 10 বছর চলে তাহলে ডেপ্রিসিয়েশন রেট হবে 10%। যদি এটা 20 বছর চলে তাহলে 5 বছর চলে তাহলে ডেপ্রিসিয়েশন রেট হবে 20%। গুড। আপনারা কি আহ দশমিকের হিসাবটা জানেন? পার্সেন্টেজে দশমিকের হিসাব কেমনে করতে হয়? জি স্যার। আহ 2000 টাকার 7%, এটা ক্যালকুলেটরে কিভাবে করবেন? 2000 ইন্টু 0.07 দিয়ে 2000 গুণ টাকা। হবে। রাইট। তাহলে এটার সবার সব অবগতির জন্য অনেকেই জানেন, তারপর আমি একবার বলে দিচ্ছি। 1 থেকে 9% পর্যন্ত 0.01, 0.02, 0.03 আপ টু 0.09। 10 এর পরে 0.10, 0.11, 0.12, 0.13, 0.14, এরপর আপ টু 90.99 পর্যন্ত। 100% মিনস 1। এই 100% ক্রস করলে আবার 0.01, 0.02 থেকে শুরু 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 হইলো। এভাবে চলতে থাকবে। সো এটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনাকে অনেক জিনিস আপনার ইজি হয়ে যাবে। ইটস এ পার্ট অফ আওয়ার ডেইলি ক্যালকুলেশন। সো এটা ওই ক্যালকুলেটারে পার্সেন্টেজ না দিয়ে ডিরেক্ট করে ফেলা ভালো। ওকে, এই চ্যাপ্টার মোটামুটি আমরা ইজি চ্যাপ্টার। হ্যাঁ, এই চ্যাপ্টারে আমরা এই সেলফ টেস্ট সেলফ টেস্ট কোশ্চেনগুলি একটু পড়বো। স্যার একটা কোশ্চেন ছিল। ইয়েস প্লিজ। স্যার ভ্যাটের ওখানে যে স্যার আপনি 45 টাকার হিসাবটা বললেন স্যার, ওটা স্যার একটু বলবেন প্লিজ, স্যার বুঝতেছি না। বুঝতেছেন না? ভ্যাটটা শুরু হয় ইম্পোর্ট থেকে। টাইপিক্যালি একটা এক্সাম্পল দেই। যেমন আপনি 100 টাকার পণ্য আমদানি করলেন। যখন 100 টাকার পণ্য আমদানি করবেন তখন ধরে নেওয়া হবে যে আমদানিকারক সেই পণ্যটা খাবে। তো তার কাছ থেকে 15 টাকার ভ্যাট সরকার কেটে রাখবে। তার মানে কি টোটাল তার পণ্যের দাম পড়বে 115 টাকা। এখন আমদানিকারক সে পণ্যটা খেলো না, সে হোলসেলারের কাছে বিক্রি করে দিল। বিক্রি করলো কত? 300 টাকা। তাহলে 300 টাকায় যখন বিক্রি করলো তখন হোলসেলারের কাছ থেকে সে কত নিবে? 300 টাকা তো নিবেই প্লাস 15%, মানে 45 টাকা। তাহলে 345 টাকা নেবে। এখন 345 টাকা দিয়ে সে কেটে নিল, এখন 45 টাকায় কি সে সরকারের কাছে জমা দিবে? না। সে বলবে যে আগে তো আমি ইম্পোর্ট যে 15 টাকা দিয়ে আসছি, তাহলে এখন আমি 45 টাকা না জমা দিয়ে 45 বিয়োগ 15 মানে 30 টাকা জমা দেবো। এভাবে যদি হোলসেলার আবার রিটেলারের কাছে বিক্রি করে 500 টাকায়, তখন ভ্যাট কত হবে? 575 টাকায়। তখন কি সে কি বলবে? 75 টাকায় কি সে সরকারের খাতে জমা দিবে? না, সে বলবে কি না, 45 টাকা তো আমি আগে দিয়ে আসছি, তাহলে 75 বিয়োগ 45 নেট 30 টাকা আমি জমা দিব। এভাবে যতবার হাত বদল হতে থাকবে ততবার ভ্যাটটা চলতে থাকবে। বাট আউটপুট ভ্যাট মাইনাস ইনপুট ভ্যাট, রেস্ট সবার শেষে যে যে কনজিউমার তাকে ভ্যাটটা পে করতে হবে। অর্থাৎ সে কনজিউম করবে, সে 1000 টাকার পণ্য কিনলো, তাহলে 15%, তাহলে 1150 টাকা। সে যদি পণ্যটা ভোগ করে তাহলে এই 1150 টাকা টোটালটাই তাকে দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। স্যার এখানে ভ্যাটটা কি স্যার নির্দিষ্ট স্যার 15% দিতে হবে? এটি আমাদের দেশে ফিক্স? তো আমাদের দেশে তো টাইপিক্যাল রেট 15%, কিছু কিছু পণ্য ছাড়া বেশিরভাগ পণ্যই 15%। ধন্যবাদ। বাট টানক্রেটেড রেট আছে। টানক্রেটেড রেট মানে সংক্ষিপ্ত রেট, 5%, 10% এগুলো আছে। ওকে, আপনারা এই সেলফ টেস্ট কোশ্চেনটা একটু দেখেন। হ্যাঁ, আই গিভ ইউ কয়টা কোশ্চেন আছে এখানে?
এটা তো উল্টায় আছে, সমস্যা। তারপরে পড়বেন, 10টা কোশ্চেন আছে। হ্যাঁ, 10টা কোশ্চেন 5 মিনিটে দেখে ফেলেন। তারপরে আমরা ডিসকাস করতেছি। ফার্স্ট ট্রাই ইউরসেলফ।
Someone please read number 1. স্যার So এটা প্রিপেমেন্ট which the following is an asset? Option A, a trade payable. Option B, a loan. Option C, drawings. Option D, a prepayment. অপশন ডি হবে এটা। ওকে, এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে এই কোশ্চেনগুলি পড়ার আগে। ইউ উইল ফেস সিমিলার টাইপ অফ কোশ্চেন ইন ইউর এক্সাম। একটা কোশ্চেনের ভিতরে কিন্তু আমরা 4টা জিনিস শিখে থাকি। সো এখানে যদি 10টা থাকে, তার মানে আমরা 40টা অপশন শিখতেছি। আপনার কোশ্চেনে হয়তো বা এখানে লেখা আছে হুইচ ইজ ফলোইং ইজ অ্যান অ্যাসেট, দ্যাটস ওয়াই ইউ আর টেলিং দ্যাট প্রিপেমেন্টস, দ্যাট মিনস ডি। ইউ আর কারেক্ট। বাট আপনার ক্ষেত্রে পরীক্ষার হলে থাকতে পারে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ লায়াবিলিটি। তখন আপনি অ্যান্সারটা কি দিবেন? Trade payable. এ Answer রাইট, A. ট্রেড পেবল Sir, ট্রেড a loan. পেয়েবল এ অ্যান্ড বি। তিনটাই লায়াবিলিটি। অ্যান্ড এ অ্যান্ড বি দুইটাই। তার I মানে am এক একটা কোশ্চেন কিন্তু আসলে ইনফ্যাক্ট এটা 4টা কোশ্চেন। স্যার সিটা তো হবে ড্রয়িং উত্তোলনটা। না, উত্তোলন তো লায়াবিলিটি না। তাহলে আমরা যে একটা প্রশ্ন পড়তেছি, ইনফ্যাক্ট এখানে কিন্তু 4টা জিনিস লুকায়িত আছে। পরীক্ষার হলে হয়তোবা আপনার
অ্যাসেট দিয়ে থাকবে না, কোশ্চেনটা অন্য দিয়ে থাকবে, কিন্তু প্রত্যেকটা অপশন আপনাকে শিখতে হবে। ওকে, তাহলে এখানে যদি আমরা কোশ্চেন আসতো হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইকুইটি, তখন কি বলবেন? Drawings. ড্রয়িং। এই তো, ড্রয়িং গুড স্যার। গুড, ভেরি 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 গুড। আমি কি আমার প্যাটার্নটা বুঝাইতে পারলাম? জি স্যার, Yes, ক্লিয়ার। sir. জি স্যার। Yes. জি স্যার। You must learn this four. হ্যাঁ, এখানে এটা আসছে দেখে যে আপনার জন্য পরীক্ষার হল এটা থাকবে না, পরীক্ষার হল অন্যভাবে থাকবে। সো প্রত্যেকটা কোশ্চেন আসলে 4টা কোশ্চেনকে রিপ্রেজেন্ট করে। গুড, নাও সামওয়ান প্লিজ রিড নাম্বার 2। Sir, which of the Which of following the is a liability? Depreciation and accrual, cash at bank, plant and machinery. বি নাম্বারটা হবে স্যার। বি হইতে পারে স্যার। B number is an accrual. The answer is accrual. ইয়েস, তাহলে অ্যাক্রুয়াল স্যার। এই নাম্বারটা যদি আনসার হতো তাহলে কোশ্চেনটা কি হতো? Which of the following is a expenses? গুড, ভেরি গুড। অপারেটিং এক্সপেন্সেস স্যার। ইয়েস, গুড। নাও সামওয়ান প্লিজ গো ফর নাম্বার 3। স্যার নাম্বার 2টা বুঝিনি আপনি। হুইচ Yes, অফ দ্য ma'am. ফলোইং ইজ এ লাইবিলিটি, এখানে দেখো ডেপ্রিসিয়েশনটা হচ্ছে এক্সপেন্স, অ্যাক্রুয়ালটা হচ্ছে লায়াবিলিটি, ক্যাশেড ব্যাংক হচ্ছে গিয়া কারেন্ট অ্যাসেট, আর প্ল্যান্ট এন্ড মেশিনারি হচ্ছে গিয়া নন কারেন্ট অ্যাসেট। ওকে, নাও নাম্বার C3 প্লিজ। নাম্বার 3 তো ডি হবে। আগে কোশ্চেনটা পড়েন। Capital Capital is is the the amount. capital is the amount the entity owners owe to the entity. B. The entity's customers owe to the entity. C. The entity owes to its creditors. And D. The entity owes to its owners. Before I answer this question, I want to say something about IOU. এটা একটু লিখে রাখেন। আই, ক্যাপিটাল আই, তারপরে ও, তারপরে ইউ। আমি একটু চ্যাট বক্সে লিখে দিই। আই ও ইউ, এটার অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে আই ও ইউ। দেখছেন? জি স্যার। জি স্যার। এটা যে সাবজেক্ট সে হচ্ছে পাওনাদার, আর যে অবজেক্ট ইউ সে হচ্ছে দেনাদার। মানে আয়ের জন্য এটা অ্যাসেট আর ইউর জন্য এটা লাইবিলিটি। এটা আগে ধরতে পারেন কিনা দেখেন। স্যার কষ্ট করে আরেকবার রিপিট করবে। আই ও ইউ, আমি তোমার নিকট ঋণী। হ্যাঁ, তাহলে আয়ের জন্য হচ্ছে এটা অ্যাসেট, আর ইউর জন্য হচ্ছে এটা লাইবিলিটি। তাহলে এখানে কোশ্চেনটা কি লেখা আছে? কোশ্চেনটা লেখা আছে ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল যদি হয় তাহলে এটা দুইটা পক্ষের ভিতরে হবে, সেটা হচ্ছে এন্টিটি আর ওনার। তাহলে এন্টিটি আর তাহলে কাস্টমারের যেটা সেটা বাদ পড়বে, ক্রেডিটারের যেটা সেটা বাদ পড়বে, তাই না? তাহলে বি এন্ড সিটা বাদ পড়ে গেল, থাকলো কে? এ আর ডি। এ আর ডি এর ভিতরে আই ও ইউ ই করেন, দ্য এন্টিটি ওনস টু ইজ ওনার, তাহলে ক্যাপিটাল। তাহলে এন্টিটি হচ্ছে গিয়া লায়াবল, আর ওনার হচ্ছে গিয়া ওনার পাবে আর এন্টিটিকে দিতে হবে, অর্থাৎ পেয়েবল টু ওনার।
তাহলে এন্টিটির জন্য এটা লায়াবিলিটি আর ওনারের জন্য এটা অ্যাসেট। So capital amount is the entity owes to the owner. Okay, now go for number 4. স্যার এটা আরেকবার বুঝাই দেবেন স্যার? স্যার ও এ নাম্বারটা কেন হইলো না একটু বুঝাই দিতেন, মানে ওটা কি বুঝাইছে? ও হচ্ছে ঋণী থাকা, ওর বাংলা শব্দ হচ্ছে ঋণী থাকা। তাহলে এনটিটি ঋণী আছে ওনারের কাছে, এটাই তো ক্যাপিটাল। আর উল্টা যদি বলি এনটিটিস ওনার ঋণী আছে এনটিটির কাছে, তাহলে এটা তো উল্টা হয়ে গেল। ক্যাপিটাল আসলে কার লায়াবিলিটি? ক্যাপিটাল লায়াবিলিটি হচ্ছে গিয়া এনটিটির, তাই না? তাহলে আপনি বাংলা শব্দটা সেট করেন ওর ওখানে ঋণী থাকা, তাহলে এনটিটি ঋণী আছে মালিকের কাছে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, নাও গো ফর নাম্বার 4 প্লিজ। Which two of the following are assets of an entity? Trade payables, trade receivables, bank overdraft, cash in hand, funds introduced by the owners. স্যার এখানে বি এন্ড ডি হবে। বি হবে স্যার, Sir, বি। B and D. স্যার বি এন্ড ডি। ওকে, নাও গো ফর নাম্বার 5 প্লিজ। Which of the following best describes the application of the accruals concept? A. Assets are matched with liabilities. B. Income is matched with expense. Number C. Expense are matched with assets. Number D. Income is matched with liabilities. এটা হবে স্যার ইনকাম ইজ ম্যাচড উইথ লাইবিলিটিস। নো নো, এটা বি হবে স্যার, ইনকাম ইজ ম্যাচড উইথ এক্সপেন্সেস। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ম্যাচিং কনসেপ্টে আমরা আয়ের সাথে ব্যয় ম্যাচ করে থাকি। যে সময়ের আয় ওই সময়ের ব্যয়ের সাথে ম্যাচ করতে হবে। 2023 সালের যত ব্যয় সেটা 2023 সালের আয়ের সাথেই অ্যাডজাস্ট করতে হবে। গুড, নাও নাম্বার 6। স্যার Which of the following is a non-current liability? A bank overdraft, a bank loan repayable within a year, a mortgage repayable in 5 years' time, a trade payable. তাহলে নন কারেন্ট লায়াবিলিটি বলছে, তার মানে কি এটা এটা সি 1 নাম্বার বছরের হবে। 3 নম্বর হবে। রাইট, এটা 1 বছরের চেয়ে বেশি বাড়তে হবে। ব্যাংক ওভারড্রাফট হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, আর ব্যাংক লোন 5 ইয়ার হইলে নন কারেন্ট লায়াবিলিটি হইলো। আর ট্রেড পেয়েবল এটা লায়াবিলিটি বাট উইদিন 1 ইয়ার। ট্রেড পেয়েবল মানে কি? এটা তো ওই যে একটু আগে যেটা টার্মস বললেন আপনারা 2/10 N30, পেয়েবলে তো এরকম একটা টার্মস থাকবে, তাই না? ইট ইউজুয়ালি লেস দেন 1 ইয়ার। সাধারণত এটা 1 মাসের জন্যই হয়ে থাকে, 1-2 মাসের চেয়ে বেশি না। সো ট্রেড পেয়েবল ইজ কারেন্ট লায়াবিলিটি। গুড, নাও গো ফর নাম্বার 7। The স্যার statement of Statement of স্যার ইয়েস, স্যার একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল স্যার। 4 নাম্বারে স্যার আমরা যে প্রিভিয়াস যে 4 নাম্বার কোয়েশ্চেনটা আমরা দেখলাম, ওখানে স্যার ই একটা অপশন ছিল, প্রতিটাতে কিন্তু 4টা করে, কিন্তু ওখানে একটা আরেকটা অপশন ছিল ই, যেখানে লেখা আছে স্যার ফান্ডস ইন্ট্রোডিউসড বাই দ্য ওনার, যেখানে আমরা যে ট্রেড রিসিভেবলসটাকে বলছি, আমরা এখানে আনসার বলেছি যে বি আর ডি হবে। তাহলে স্যার এইটা যেটা ফান্ডস ইন্ট্রোডিউসড বাই দ্য ওনার, ওনার ফান্ডসকে মানে ইন্ট্রোডিউস করছে, এটা তো ক্যাপিটাল। ফান্ডস ওটা ওটা ইন্ট্রোডিউসড স্যার বাই বুঝলাম। দ্য ওনার ইজ ক্যাপিটাল। স্যার ওটা ক্যাপিটাল, সেজন্য স্যার বি আর ডিটা আনসার এখানে জি জি, এই জন্য। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, নাও গো ফর নাম্বার 7। The statement of financial position sets out the entities. A. Financial position over a period of time. B. Financial performance over a period of time. C. Financial position at one point in time. D. Financial performance at one point in time.
Okay, before answer this question, I want to make you understand point of time and period of time. Do you know the difference between point of time and period of time? স্যার পিরিয়ড অফ টাইমটা একটা সার্টেন লম্বা সময়ের জন্য, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 3 থেকে 6 মাস বা 1 বছরের ভিতরকার সকল সময়কে বোঝায়। আর পয়েন্ট অফ টাইমটা একটা নির্দিষ্ট সময়, ওই দিন বা হচ্ছে ওই মাস এরকম সম্ভবত। আর কেউ? পয়েন্ট অফ টাইম বলতে স্যার একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই হতে হবে, মানে একটা নির্দিষ্ট সীমানা দেওয়া থাকবে, সময়ের ওই সীমানাতেই হতে হবে। আর পিরিয়ড অফ টাইম যে সময় দেওয়া থাকবে সেটা যে কোনো একটা টাইমে হতে পারে। আর কেউ? স্যার পিরিয়ড অফ টাইমটি হচ্ছে একটি সময়ের মধ্যে, সময়টা হচ্ছে মনে করেন যে 1 বছরের ভিতরে কিংবা 6 মাসের ভিতরে বা 4 মাসের ভিতরে। আর পিরিয়ড পয়েন্ট অফ টাইমটা হচ্ছে যে একটি নির্দিষ্ট সময় বিন্দুতে, একটি বিন্দুতে যে অবস্থা, সেটা যে কোনো সময় হতে পারে, যে কোনো মিনিটে হতে পারে, যে কোনো সেকেন্ড হতে পারে, যে কোনো মাসের, যে কোনো বছরের। Okay, now let me answer this question. Point of time is a snapshot of a time. আপনারা যে ছবি তুলেন না, একটা ক্লিক দেন, so this is point of time, one click. আর period of time হচ্ছে it will start from somewhere and it will end in somewhere. এটার একটা স্টার্ট পয়েন্ট থাকবে আর একটা ফিনিশ পয়েন্ট থাকবে। This is called period of time. আর point of time, it starts now and immediately finish. It is just a snapshot. তাহলে ব্যালেন্স শিটটা হয় স্ন্যাপশটে আর ইনকাম স্টেটমেন্টটা হয় পিরিয়ড অফ টাইমে। ব্যালেন্স শিট ইজ পয়েন্ট অফ টাইম, ইনকাম স্টেটমেন্ট ইজ পিরিয়ড অফ টাইম। রেভিনিউ বা ইনকাম হয় একটা বছরের জন্য আর ব্যালেন্স শিট হয় একটা ডেটের জন্য। কে বুঝে নাই? ব্যালেন্স শিট হয় একটা দিনের জন্য, ওই দিনের অবস্থা, দিস ইজ ফাইন্যান্সিয়াল পজিশন। আর ইনকাম স্টেটমেন্টটা হয় এক বছরের অবস্থা, ওটা হচ্ছে পারফরম্যান্স। তাহলে ইনকাম স্টেটমেন্ট হবে পারফরম্যান্স, দ্যাট উইল বি ওভার এ পিরিয়ড অফ টাইম। আর ব্যালেন্স শিট হবে পজিশন, দ্যাট উইল বি এ পয়েন্ট অফ টাইম। ক্লিয়ার? Yes, sir. নাও আনসার কোশ্চেন নাম্বার 7। স্যার একটা কোয়েশ্চেন ছিল। ইয়েস। স্যার পজিশন আর পারফরম্যান্সের মধ্যে পার্থক্যটা কি? পজিশন হচ্ছে ব্যালেন্স শিট আর পারফরম্যান্স হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। The answer C. Financial position at one point in time. ইয়েস। তারপর আমরা বলছিলাম যে ব্যালেন্স শিট হবে পয়েন্ট ইন টাইমের জন্য, রাইট। নাও উই গো ফর নাম্বার 8। নাম্বার 8 আবার কোথায় আছে? স্যার একটা কোশ্চেন ছিল ইয়েস। ছোট্ট। সবাই ছোট স্যার এই ছোট যে কোশ্চেন করে কেন? বড় কোশ্চেন করেন দু একজন। স্যার এই যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আর কি শো করে হচ্ছে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, তো ইয়েস। এখানে এটা বলতে এটা বোঝাইছে কি যে একটা বছরে মানে ইনকাম এবং এক্সপেন্সের বদলাতে কতটুকু আমার পারফরমেন্স হচ্ছে এইটুকু ইয়েস। বোঝায়। ইয়েস, ওভার আর পিরিয়ড অফ টাইম। পজিশন, আর পজিশন বলতে কি স্যার ওই ডেটে ওই নিট প্রফিট সহ আর কি, শুধু ওই না, ডেটেই কতটুকু ওই আমার। ডেটে আমার কি অ্যাসেট লায়াবিলিটি ছিল? অ্যাসেট আচ্ছা, ওই শুধু লায়াবিলিটি ওই একটা ডেটের জন্য আর কি। নির্দিষ্ট ডেটে হয় আর ইনকাম আর এক্সপেন্সেস অনেক দিন ধরে হয়। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, এটা আর কি কনফার্ম হওয়ার জন্য আর কি স্যার, বুঝতে পারছি। সাকিব কি করেন? স্যার আমি লেভেল 2 সেমিস্টার 2 তে আছি, হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। ও, এটা তো টাঙ্গাইলে না? না স্যার, এটা দিনাজপুরে। দিনাজপুরে? ও, আপনি জি কি স্যার। দিনাজপুরে থেকেই পড়াশোনা করেন? জি স্যার, আমি দিনাজপুর থেকে পড়াশোনা করি। গুড। নর্থ বেঙ্গলও আস্তে আস্তে উন্নত হয়ে যাচ্ছে। গুড।
Now, number 8. Please, someone go through number 8. Which of the following expense is included in cost of sales? A. Salaries of sales staff. B. Management salary. C. Overdraft interest. D. Cost of raw materials. আচ্ছা, আমি একটা হোম টাস্ক দিই। এই 8 কোশ্চেনটা আমি বলবো না। আপনারা যে কোনো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অথবা কস্ট অ্যাকাউন্টিং বই থেকে একটা জব কস্ট শিট মুখস্থ করে ফেলবেন। ইট উইল ওয়ার্ক রেস্ট অফ ইউর লাইফ। যে ইনভেন্টরি পারচেস থেকে শুরু করে একদম সেল পর্যন্ত, প্রথমে আছে পারচেজ, র মেটেরিয়াল, তারপরে ওয়ার্ক ইন প্রসেস, তারপরে ফিনিশড গুড, তারপরে মার্কেটিং এক্সপেন্স, সব নিয়ে দেখবেন একটা জব কস্ট শিট বানানো আছে। এই কস্ট শিটটা সবাই জেনে ফেলবেন। তাহলে এই যে নাম্বার 8-এর মতো যত কোশ্চেন আছে ইউ ক্যান আনসার দেম। এটার জন্য গ্যারিসনের বই ভালো, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং রিটেন বাই গ্যারিসন। Then try number 8. Now please go for number 9. স্যার নাম্বার 8টা। ওই যে আমি বললাম ওই বইটাকে একটা জব কোশ্চেন মুখস্থ করবেন, তারপরে নাম্বার 8টা বলবো। স্যার অ্যান্সার জানলে কি বলতে পারবো? জব কস্ট শিট। ইয়েস, আচ্ছা স্যার। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং গ্যারিসনের বই দেখবেন। ওকে, নাও গো ফর নাম্বার 9. Business has sales of 1 lakh, cost of sales 60,000 and expenses of 20,000. The gross profit margin is A 60%, B 40%, C 20%, D 80%. স্যার বি গ্রস 40%। গ্রস গ্রস B স্যার 40%। স্যার 40% হবে। নেট বললে সি হইতো। জি স্যার নেট বলেছি। ওকে, গুড। নাও গো ফর নাম্বার 10. Which figure from a sole trader's statement of profit or loss would also appear in its statement of financial position? A. Gross profit, B. Drawing, C. Revenue, D. Net profit. D হবে স্যার নেট প্রফিট। ডি হবে স্যার নেট প্রফিট। নেট প্রফিট স্যার। গুড। তাহলে মোটামুটি চ্যাপ্টার 2টা আমরা কমপ্লিট করলাম। আমি তো কমপ্লিট করছি, আপনার ইন্টারেক্টিভ কোশ্চেনগুলি পড়বেন। আমি সেলফ টেস্ট একটা দেখাইলাম। টুমরো উইল গো ফর চ্যাপ্টার 3। হ্যাঁ, এভাবে চ্যাপ্টারগুলি আমরা একবার একটু ওভারঅল পড়ে যাব, দেন আমরা ইন্টারেক্টিভ কোশ্চেন, ওয়ার্ক এক্সাম্পল এবং সেলফ টেস্ট কোশ্চেন এগুলো প্র্যাকটিস করব। কারো কোনো স্যার কোশ্চেন? ইয়েস। স্যার চ্যাপ্টার 1 এ স্যার সেলফ টেস্ট কোশ্চেনের স্যার কিছু ওখানে মানে প্রবলেম ছিল। ওকে, নেক্সট ক্লাসে দেখাবো। ওকে স্যার। আমরা প্রথমে স্যার 6-7 নাম্বার চ্যাপ্টার, 2জন টিচার পড়াবেন, তো আমি বইয়ের অর্ধেক পড়াবো। আরেকজন টিচার কি ক্লাস নিতে শুরু করছেন? না না স্যার। স্যার। না স্যার। 9টা থেকে স্যার। হ্যাঁ, উনি করবেন, উনি ওই বাকি অর্ধেক উনি পড়াবেন। আমি টোটাল কয়টা চ্যাপ্টার দেখেন তো? 15টা। 15টা। তাহলে প্রথম 8টা আমি পড়াই, সহজ আছে। আপ টু দিস। হ্যাঁ, 9, 10, 11, 12, 13, 14, 19 ওনার উপরে দিয়ে দিই, কেমন? 14, 15 ওনার উপরে দিয়ে দিই। প্রথম 8টা আমি পড়াবো, কেমন? ওকে স্যার। তাহলে আচ্ছা প্রথম স্যার। 8টা আমরা প্রথমে 8টা ক্লাসে বা 9টা ক্লাস 10টা ক্লাসে আমরা শেষ করব, তারপরে আমরা রিভাইজ আসবো, এবং শেষের 2টা থাকবে ওর থেকে কোশ্চেন আনসার সেশন, যে ডিফিকাল্ট পার্ট গুলো ওগুলি আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। আর কোনো স্যার কোশ্চেন না থাকলে, হ্যাঁ স্যার বলেন। স্যার একটা ছোট্ট বিষয় জানার ছিল স্যার। জি বলেন। স্যার কনফার্ম হওয়ার জন্য আর কি প্রশ্নটা ছিল, সেটা হচ্ছে স্যার অ্যাসেট ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটি। তো স্যার আমরা যেটা আগে জানতাম, আমার ধারণা যেটা ছিল যে অ্যাসেট একটা আলাদা একটা জিনিস এবং ক্যাপিটাল আর লাইবিলিটি দুইটা আলাদা জিনিস আর কি। তো আপনি যেটা বললেন স্যার আজকে, মোটামুটি আমার কাছে মনে হলো যে ক্যাপিটাল আর লাইবিলিটিস এর কম্বিনেশনই হচ্ছে অ্যাসেট, এরকম অফ কিছু। কোর্স, ইয়েস। অ্যাসেট অ্যাসেট কোনো আলাদা অ্যাসেট কোনো ইজ দ্য জিনিস না। অ্যাসেট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ফান্ড। এটার সোর্স হচ্ছে আইদার ক্যাপিটাল অথবা লায়াবিলিটি।
আই রিপিট, সিম্পল বাংলাতে, যে অ্যাসেট দুই ভাবে অপরজন করা যায়, হয় নিজের টাকায় না হয় পরের টাকায়। নিজের টাকায় অ্যাসেট উপার্জন করলে সেটা হয় ইকুইটি, পরের টাকায় অ্যাসেট উপার্জন করলে সেটা হয় লায়াবিলিটি। থ্যাংক ইউ স্যার। ওকে, গুড নাইট, ভালো স্যার থাকেন। এই চ্যাপ্টারের ম্যাথগুলো কি বাসায় আমরা প্র্যাকটিস করবো নাকি স্যার পরে অফকোর্স, আপনি করাবেন? অফকোর্স, অফকোর্স আপনি করবেন, আপনি করবেন, কোনো বাধা আচ্ছা নাই। স্যার তাহলে আমরা টু দা পয়েন্ট আর কি চ্যাপ্টার 2টা প্র্যাকটিস করবো নিজেরা, তাই তো? আপনি ইয়েস তো শুধু ইয়েস সামারি দেবেন। ইয়েস ইয়েস স্যার ওকে ইয়েস। ইন্টারেক্টিভ কোয়েশ্চেনের ইন্টারেক্টিভ কোয়েশ্চেন আনসার স্যার যে কোয়েশ্চেন গুলো এগুলোকে স্যার সেলফ টেস্ট কোয়েশ্চেনের ওগুলা? না, ইন্টারেক্টিভ কোশ্চেন গুলো একটু সেলফ টেস্ট থেকে আলাদা, আপনি পড়ে দেখেন, ওগুলি মাল্টিপল চয়েস না। এছাড়াও পড়বেন ওয়ার্ক এক্সাম্পল। স্যার বইয়ে এবং কোয়েশ্চেনের মধ্যে ওই যে সিইউ লেখা থাকে ওটার মানেটা কি স্যার? কারেন্সি ইউনিট, কারেন্সি, আচ্ছা আচ্ছা। ডলার বা টাকা। যেহেতু পৃথিবীর সব দেশে এটা পড়ানো হয়, অতএব ডলার বা টাকা ওরা লেখে না, ওরা কারেন্সি ইউনিট দিয়ে দেয়, যে দেশে পড়ানো হবে ওই দেশ তার কারেন্সি লিখে নিবে। ওকে, গুড নাইট স্যার দেন। এই স্লাইডটা কি স্যার দেবেন স্যার? হ্যালো স্যার, হ্যাঁ, এই স্লাইডটা কি স্যার দিয়ে দেবেন আমাদের? এই কি স্লাইডটা লিখতে? কি স্যার দিয়ে দেবেন? গত ক্লাসে। অ্যাটেন্ডেন্স। না স্যার, এই স্লাইডটা কি স্যার দিয়ে দিবেন নাকি না গত ক্লাসে দিয়ে দিয়েছেন একবারে? এই এটা সিলেক্ট জানতে মানে চাইছিলাম। বুঝি নাই। স্যার স্লাইডটা স্যার, যে ও, ক্লাস। স্লাইড স্লাইড, আমি তো স্লাইড পড়াইনি, আমি তো এই যে বই দেখাচ্ছি আপনাকে, বই দিয়ে দিয়েছি না পুরো বই। ও হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, এটা এটা আচ্ছা তো আচ্ছা ঠিক বই, আছে আমি স্যার, দুইটা বই এটার জন্য দিয়ে স্যার। দিয়েছি, আমি দুইটা বই দিয়ে দিয়েছি, আপনাদের অ্যাকাউন্টিং আচ্ছা এর ঠিক ফার্স্ট আছে স্যার। ভার্সন এবং অ্যাকাউন্টিং এর লেটেস্ট ভার্সন, এই দুইটা বই থেকে আমি পড়াবো, ওই বই থেকেই তো আমি দেখাচ্ছি। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে স্যার, সবাই থ্যাংক ভালো ইউ। থাকেন, হ্যাঁ। থ্যাংক কোশ্চেন ইউ ছিল। স্যার। ক্লাস রাখুন স্যার। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম স্যার। আচ্ছা, নেক্সট ক্লাসে শুনবো। থ্যাংক আচ্ছা ইউ, থ্যাংক আসসালামু ইউ ভেরি আলাইকুম। মাচ, থ্যাংক ইউ। আসসালাম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তার মানে এই ক্লাসটা আজকে স্লাইডটা গতকাল যে বইটা দিয়ে দিছে ওইটাই থেকে পড়াইছে স্যার। সো কেউ কাইন্ডলি আর স্লাইড সিলেক্ট করবেন না, তাহলে আর কি ভালো হয়। একটু পরে অনেকে আমাদের স্লাইড চাবে, তো এর স্যারকে বললাম, কনফার্ম হয়ে নিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ।